তো প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা আলোচনা করব বিরোধিতা ও বিরোধানুমানের যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারটির এসিকিউ এবং এমসিকিউ প্রশ্নগুলি আমরা একেবারেই আলোচনা করব। তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে বচন চ্যাপ্টারের যে ছোট প্রশ্নগুলি ছিল সেগুলো আমাদের ইতিমধ্যেই শেষ হয়েছে। তো আজকে আমরা আলোচনা করব বিরোধিতা ও বিরোধানুমানের যে চ্যাপ্টারের যে প্রশ্নগুলি সেই প্রশ্নগুলি নিয়ে। তো দেখো, আমরা যখন এই বিরোধিতা এবং বিরোধানুমানের চ্যাপ্টারটি প্রশ্নগুলি আলোচনা করব তখন আমাদের দুটি ছক কিন্তু মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে এই বিরোধিতার যে ছকটি, এ বচন ই বচন আই বচন ও বচন, অর্থাৎ এই বিরোধিতার সম্পর্কের যে ব্যাপারটি, এই ব্যাপারটি একটি ছকে রাখবো। আর হচ্ছে এই যে ছকটি সত্য মিথ্যা, যে ছকের সাহায্যে আমরা সত্য মিথ্যা নির্ণয় করি সেই ছকটি কিন্তু আমরা আগেই খাতায় সাজিয়ে রাখবো। তাহলে এই ছক দুটো যদি আমাদের হাতের কাছে থাকে তাহলে আমরা উত্তরগুলো যথাযথ করতে পারবো। এবং এখানকার যে ছোট প্রশ্নগুলো থাকবে সেই ছোট প্রশ্নগুলোর বক্তব্য কিন্তু পরিষ্কার করে না বুঝতে পারলে আমরা অ্যান্সার করতে পারবো না। তো দেখো, আজকের প্রশ্ন, প্রথম প্রশ্ন এটা, প্রত্যেক কবি দার্শনিক এবং কেবলমাত্র দার্শনিকরাই কবি, এই বচন দুটির যৌক্তিক সম্পর্ক নির্ণয় করতে হবে। যৌক্তিক সম্পর্ক কি হবে? এক্ষেত্রে প্রথমটি সত্য হলে দ্বিতীয়টির সত্য মিথ্যা কি হবে? এখন দেখো, এই প্রশ্নটি করেছে প্রত্যেক দার্শনিক কবি। আমি এটাকে প্রথমে আমরা বচন করে নিয়েছি, সকল কবি হয় দার্শনিক। আবার পরে যে বলছে যে কেবলমাত্র দার্শনিকরাই কবি, দেখো কেবল থাকাতে উদ্দেশ্য বিধেয় চেঞ্জ করে এটাকেও আমরা বচন করলাম, এটাও এ বচন হলো। তাহলে দেখো, এখানে আমাদের প্রথম বাক্যটির বচন হয়েছে এ বচন, দ্বিতীয় বাক্যটির বচনও এ বচন হয়েছে। এখন এদের মধ্যে বের করতে বলছে যেটা, সেটা হচ্ছে কি, বের করতে বলছে এই বচন দুটির মধ্যে যৌক্তিক সম্পর্ক। তোমরা মনে রাখবে, এই যৌক্তিক সম্পর্ক মানে হচ্ছে কিন্তু বিরোধিতার সম্পর্ক। যৌক্তিক সম্পর্ক মানে কি? মানে হচ্ছে বিরোধিতার সম্পর্ক। তাহলে এখন এখানে তাহলে কোন বিরোধিতা আছে? দেখো, এ বচনের সঙ্গে এ বচনের এরকম কোনো বিরোধিতায় আমরা পড়ি নাই। তার মানে এই দুটি বচনের মধ্যে কোন বিরোধিতার সম্পর্ক থাকতে পারে না, কারণ এ বচন দুটি হয়েছে। কারণ হচ্ছে এখানে গুণগত কোনো পার্থক্য নেই, আবার পরিমাণগত কোনো পার্থক্য নেই। ফলে আমরা মানে নিয়ম অনুসারে, বিরোধিতার নিয়ম অনুসারে আমরা জানি যে দুটি বচনের উদ্দেশ্য এবং বিধেয় এক থাকার ফলে তাদের গুণগত পরিবর্তন থাকতে হয়, অথবা পার্থক্য থাকতে হয়, অথবা পরিমাণগত পার্থক্য থাকতে হয়, অথবা গুণ পরিমাণ উভয়েরই পার্থক্য থাকতে হয়। কিন্তু আমরা দেখলাম যে এখানে গুণগত পরিমাণগত কোনো কিছুরই পার্থক্য নাই। তাহলে আমাদের এই প্রশ্নটির উত্তর আমাদের ঘাবড়ানোর জন্যই করতে পারে যে এই দুটি বচনের মধ্যে যৌক্তিক সম্পর্ক কি হবে? যৌক্তিক সম্পর্ক নেই। উত্তরটা হচ্ছে যৌক্তিক সম্পর্ক নেই, অর্থাৎ কোনো যৌক্তিক সম্পর্ক থাকতে পারে না, অর্থাৎ কোনো বিরোধিতার সম্পর্ক থাকতে পারে না। এবার পরের প্রশ্নটা বলছে, পরের প্রশ্ন বলছে এক্ষেত্রে প্রথমটি সত্য হলে দ্বিতীয়টির সত্য মিথ্যা সম্পর্কে কি অনুমান করা যাবে? এখন দেখো, এ বচন যদি সত্য হয় তাহলে এটাও তো এ বচন, তাহলে এটাও সত্য হবে। তাহলে এক্ষেত্রে প্রথমটি সত্য হলে দ্বিতীয়টির সত্যমূল্য কি হবে? দ্বিতীয়টির সত্যমূল্য কি হবে? সত্য হবে। এই হচ্ছে অ্যান্সার আমাদের এই প্রশ্নটির। কি যৌক্তিক সম্পর্ক? যৌক্তিক সম্পর্ক এখানে নেই, কেননা আমরা জানি যে আমরা এইভাবে বলবো যে বিরোধিতার গুণের পার্থক্য অথবা পরিমাণের পার্থক্য অথবা যে কোনো একটির পার্থক্য থাকতে হয় বিরোধীর সম্বন্ধের ক্ষেত্রে। কিন্তু এখানে দেখলাম আমরা একই বচন হওয়াতে এরকম কোনো সম্পর্ক নেই, তাই আমরা যৌক্তিক সম্পর্ক লিখতে পারছি না। তাই আমরা অ্যান্সারটা এইভাবে দিব যে ওই দুটি বচনের মধ্যে কোনো যৌক্তিক সম্পর্ক নেই। এক্ষেত্রে প্রথমটি সত্য হলে দ্বিতীয়টি সত্যমূল্য সত্য হবে। এবারে আমরা পরের প্রশ্নে চলে যাব। দেখো, এবারে দ্বিতীয় প্রশ্ন দেখো, যদি ধনী ব্যক্তিরা কদাচিৎ সৎ হয়, যদি ধনী ব্যক্তিরা কদাচিৎ সৎ হয়, এই বচনটি মিথ্যা ধরে
এই বচনটি মিথ্যা ধরে এর সঙ্গে বিরোধিতার সম্বন্ধ আবদ্ধ, বিরোধিতার সম্বন্ধ আবদ্ধ বচনগুলি সত্য মিথ্যা সম্পর্কে, আবদ্ধ বচনগুলির সত্য মিথ্যা সম্পর্কে তুমি কি অনুমান করতে পারো? তুমি কি অনুমান করতে পারো? আমি প্রশ্নটি পড়ে দেই, লেখা নাও বুঝতে পারো, প্রশ্নটি পড়ছি। এখানে বলছে যদি ধনী ব্যক্তিরা কদাচিৎ সৎ হয়, এই বচনটিকে মিথ্যা ধরে এর সঙ্গে বিরোধিতার সম্বন্ধে আবদ্ধ বচনগুলির সত্য মিথ্যা সম্পর্কে কি অনুমান করতে পারো। মানে এই যে বাক্যটা আছে, অর্থাৎ এই যে বচনটা আছে, এই বচনটা ধরে, এটাকে মিথ্যা ধরে এর সঙ্গে সম্পর্কিত বিরোধিতায় আবদ্ধ যে বচনগুলি, সেই বচনগুলির সঙ্গে সত্য বা মিথ্যা অনুমান আমরা কি করতে পারি, সেটা প্রশ্নটা চাইছে, সেটাই অ্যান্সার। এবারে আমরা এটার যদি অ্যান্সার লিখতে চাই, তাহলে আমাদের প্রথম যে কাজটি করতে হবে, এই ধনী ব্যক্তিরা কদাচিৎ সৎ হয় বা হন, এখানে এটাকে আমাদের প্রথমে বচন করতে হবে। তাহলে কদাচিৎ আছে, হয় আছে, তাহলে আমাদের এটা ও বচন হয়ে যাবে। তাই আমাদের লিখতে হচ্ছে কোনো কোনো ধনী ব্যক্তি নয় সৎ। আমাদের যে বাক্যটা ছিল, ধনী ব্যক্তিরা কদাচিৎ সৎ হন, কদাচিৎ যদি থাকে, বাক্যটি যদি হ্যাঁ বাচক হয়, তাহলে ও বচন হবে। এখানে তাই আছে, তাই এখানে ও বচন হলো। এখন এই যে বচনটা পেলাম, এবারে হচ্ছে আমরা কি বচন পেলাম, এটা হচ্ছে ও বচন পেলাম। ব্যাপারটা খেয়াল করবে ভালো করে, দেখো এখানে ও বচন পেলাম তো। এবারে এই বচনটিকে বলছে, এই বচনটিকে মিথ্যা ধরে, এই বচনটা কি ধরতে হবে, এই বচনটা মিথ্যা ধরে। তাহলে এই বচনটা যদি মিথ্যা ধরা হয়, এই বচনটি মিথ্যা ধরে এর সঙ্গে, অর্থাৎ এর সঙ্গে মানে এই বচনটির সঙ্গে, এই বচনটি কি, এই বচনটি হচ্ছে ও বচন। তাহলে ও বচন, দেখো এটা হচ্ছে ও বচন। তাহলে এই যে ও বচন পেলাম আমরা, এই ও বচনের বিরোধিতার সম্বন্ধে আবদ্ধ, অর্থাৎ এই বচনটির সঙ্গে বিরোধিতায় আবদ্ধ। তার মানে ও বচনের সঙ্গে কার কার সম্পর্কে, মানে কার কার সম্পর্ক আছে, তার মানে ও বচনের সঙ্গে, তাহলে ও বাদ দিয়ে যা, মানে ও বাদ দিয়ে যে বচনগুলি আছে তার সঙ্গে সম্পর্ক ও বচনের। তাহলে এখানে তো আমরা জানি যেটা, যে এখানে প্রত্যেকটি বচনের সঙ্গে প্রত্যেকটি বচনের সম্পর্ক আছে, সেটা যৌক্তিক সম্পর্ক বা সেটাই বিরোধিতার সম্পর্ক। তাহলে এই বচনটাকে মিথ্যা ধরে এর সঙ্গে সম্পর্কিত যে সমস্ত বচন আছে, এর সঙ্গে সম্পর্কিত আছে ই, এর সঙ্গে সম্পর্কিত আছে এ, ও এর সঙ্গে সম্পর্কিত আছে আই বচন। তাহলে এগুলোর কি করতে বলছে, যে আবদ্ধ বচনগুলির সত্য মিথ্যা সম্পর্কে তুমি কি অনুমান করতে পারো। তাহলে ও বচন, অর্থাৎ ও বচনের সঙ্গে বাকি যে বচনগুলো আছে, ও বাদ দিয়ে কি থাকে, এ থাকে, আই থাকে, ই থাকে। তাই এখানে আমরা প্রথমে ধরো এ বচন নিলাম। তাহলে ও বচনের সঙ্গে এর সম্পর্ক, দেখো ও বচনের সঙ্গে এর সম্পর্ক বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক। তাহলে আমরা যদি এ বচন লিখি, এ বচন লেখার নিয়ম সকলার হয়, সকলার হয় লিখলাম। এখানে উদ্দেশ্য পদ যা আছে, বিধেয় পদ যা আছে, তাই তাই রাখতে হবে, কারণ একই উদ্দেশ্য একই বিধেয় পদ থাকে। তাহলে আমরা লিখি এখানে ধনী ব্যক্তি, আর এখানে সৎ, কারণ উদ্দেশ্য বিধেয় আমাদের একই রাখতে হবে। এবারে সকল ধনী ব্যক্তি হয় সৎ, এটাকে কি বচন করলাম, এটাকে আমরা এ বচন করলাম। কেন? কারণ ও এর সঙ্গে সম্বন্ধযুক্ত এ, এটা কি সম্পর্ক, এটা হচ্ছে বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক। তাই আমরা এখানে লিখতে পারি বিরুদ্ধ বিরোধী, বিরুদ্ধ বিরোধী বচন, এটা এ ও এর সঙ্গে এর বিরুদ্ধ বিরোধী বচন। এবারে দেখো এখানে বলছে যে ও বচন যদি মিথ্যা হয়, তাহলে ও বচন মিথ্যা হলে ও বচনের মিথ্যার ঘরে এটা, ও বচন মিথ্যা হলে তাহলে এর সঙ্গে সম্পর্কিত এ বচনটা কি সত্য হবে। তাহলে আমরা এখানে লিখে দেবো এটা সত্য। তার মানে এটা যদি মিথ্যা হয়, তাহলে এ বচনটি হচ্ছে সত্য, তার সঙ্গে সম্পর্ক কি, বিরুদ্ধ বিরোধী বচন বা বিরুদ্ধ বিরোধিতা সম্পর্ক।
এবারে দেখো এ বচন তো চলে গেল, এবারে আমাদের ই বচন আছে, তাহলে ও এর সঙ্গে কি ই, এবারে হচ্ছে ই বচন, তাহলে ও এর সঙ্গে ই এর কি সম্পর্ক? এবারে ই বচন লিখলে আমাকে একটা কোনো লিখতে হচ্ছে, একটা নয় লিখতে হচ্ছে। এবারে ধনী ব্যক্তি উদ্দেশ্য পদ তাই থাকছে, কারণ একই উদ্দেশ্য একই বিধিও লাগবে, আর এখানে সৎ সৎ তাই থাকবে। এবারে দেখো ও এর সঙ্গে ই কি সম্পর্ক? ও আর ই এখানে আছে অসম বিরোধিতার সম্পর্ক, তাই আমরা লিখি অসম বিরোধী সম্পর্ক। অসম বিরোধী সম্পর্ক। দেখো এবারে যদি ও বচন মিথ্যা হয়ে যায়, আমাদের বলাই আছে ও মিথ্যা ধরে, তাহলে ও যদি মিথ্যা হয়ে যায় তাহলে ই বচন মিথ্যা হয়ে যায়, তাই আমরা এখানে লিখবো এটা মিথ্যা। কমপ্লিট হলো। এবারে আমাদের বাকি আছে আরেকটা, এই যে আই বচন, তাহলে এখানে আমরা আই বচন লিখবো ও এর সাথে আই এর সম্পর্ক। তাহলে আই বচন লিখলে আমাকে দুইটা কোনো লিখতেই হচ্ছে, আর এটা হয় লিখতে হচ্ছে উদ্দেশ্য পদ তাই থাকছে, ধনী ব্যক্তি সৎ। তাহলে এখানে দেখো, এখানে আমরা কি বুঝলাম? এখানে হচ্ছে আই বচন, তার মানে হচ্ছে ও এর সাথে আই অধীন বিপরীত বিরোধী সম্পর্ক। আমরা লিখবো এখানে অধীন বিপরীত বিপরীত বিরোধী সম্পর্ক, বিরোধী। এবারে দেখো তাহলে এখানে কি আমরা লিখতে পারি? তাহলে ও বচন যদি মিথ্যা হয় তাহলে আই বচন কি হচ্ছে? আই বচন এখানে সত্য হচ্ছে, তাই আমরা এখানে আই বচন সত্য লিখবো। আমরা এই বচনটির, এই প্রশ্নটির উত্তর আমরা এভাবে করতে পারি। তাহলে দেখো পরীক্ষার সময় হয়তো এরকম একটি বচন দিয়ে তার এরকম অসম বিরোধী বচনের সত্যমূল কি হতে পারে, অথবা অসম বিরুদ্ধ বিরোধিতার আবদ্ধ বচনটি সত্যমূল কি হতে পারে, যে কোনো একটা চাইতে পারে। আমি এইটা সম্পূর্ণভাবে দেখালাম যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে। এবারে আমরা পরের প্রশ্নে যাব। দেখো পরের প্রশ্ন কি হবে? পরের প্রশ্ন বলছে যদি ই বচন সত্য হয় তাহলে এ বচন ড্যাশ, যদি ই বচন সত্য হয় তাহলে বা তবে, বলছে এ বচন ড্যাশ, আই বচন ড্যাশ, ও বচন ড্যাশ। তোমরা জানো বিরোধিতার ক্লাসটি যদি তোমরা দেখে থাকো তাহলে তোমরা এগুলো অবশ্যই পারবে, কিন্তু যারা দেখো নি বা বুঝতে পারো নি, আমি আবার প্রশ্নগুলি ধরে রিপিট করছি। দেখো এই বিরোধিতার ছকে যখন ই বচন সত্য, যখন ই বচন সত্য হয় তখন বা তাহলে এ বচন, আই বচন, ওই বচনের মান আমরা কি করে বের করব? এখানে এই সত্য মিথ্যা ধরার জন্য তোমরা একটি কথা মনে রাখবে, সেটা হচ্ছে যে ডাকে বা সমস্যার মধ্যে যা বলা থাকে সেটা বড় হাতের ধরতে হবে। বলছে এই সমস্যার মধ্যে, অর্থাৎ ডাকটার মধ্যে যা বলা থাকবে তা বড় হাতে ধরতে হবে। এখানে দেখো ই বচন সত্য হলে তাহলে বা তবে এ আই ও বচন কি হবে? এখন আমি বললাম যা বলা থাকবে, যা বলা থাকবে তা বড় হাতের ধরতে হবে। তাহলে দেখো যা বলা থাকে ই বচন সত্য, তার মানে দেখো এই ই বচনের, ই বচন সত্য বলছে, তার মানে ই বচনে বড় হাতের কি বলছে? সত্য। কোথায়? ই বচনের বড় হাতের টি এই যে এখানে। তার মানে ই বচন সত্য হলে কি হবে? এই বচন কি হবে? আই বচন কি হবে? ও বচন কি হবে? তার মানে ই বচন সত্য হলে ই বচনে বড় হাতের ঘর যেখানে আছে সেখানে ধরবো আমি। এবারে তাহলে এ বচন কি হচ্ছে? এ বচন মিথ্যা হয়ে যাচ্ছে। দেখো এ বচনের ঘর কি হয়ে যাচ্ছে? এটা মিথ্যা হয়ে যাচ্ছে, তাহলে এ বচন মিথ্যা। আই বচন কি হয়ে যাচ্ছে? আই বচনও মিথ্যা হয়ে যাচ্ছে, আই বচনও মিথ্যা হয়ে যাচ্ছে। আবার ও বচন সত্য হয়ে যাচ্ছে। তাই ই বচন যদি সত্য হয় তবে বা তাহলে এ বচন মিথ্যা, আই বচন মিথ্যা, ও বচন সত্য। কি করে বুঝলাম? কারণ যা বলা আছে তা বড় হাতে ধরতে হবে। ই বচন সত্য, ই বচন সত্যের ঘর এটা বড় হাতের টি সত্য হলে এ বচন মিথ্যা, আই বচন মিথ্যা, ও বচন সত্য। বোঝা গেল? এবারে পরের প্রশ্ন বলছে ও বচন সত্য হলে। এখন বলছে পরের প্রশ্ন হচ্ছে ও বচন সত্য হলে, ও বচন সত্য হলে তাহলে এ বচন, আই বচন, ই বচন এগুলো কি হবে? প্রশ্নটা হচ্ছে এবারে পরের প্রশ্ন ও বচন সত্য হলে, তাহলে একইভাবে সেম যা বলা আছে বড় হাতের ধরবো। তাহলে ও বচন সত্য, তাহলে ও বচনের সত্যর ঘর কোথায় আসতে হবে? এখানে দেখো এখানে বড় হাতের টি আছে,
তাহলে ও বচন যদি সত্য হয় তাহলে এ বচন কি? তাহলে এ বচন কি? মিথ্যা। তাহলে এ বচন লিখি মিথ্যা। এবারে বলছে ই বচন। ই বচন কি হবে? ই বচন অনিশ্চিত বা আপতিক লিখতে পারি, অনিশ্চিত। আই বচনও অনিশ্চিত বা সংশয়াত্মক, আমরা যেটা লিখি না কেন, বা আপতিক লিখতে পারি আমরা, আপতিক অনিশ্চিত একই বিষয়। তাহলে দেখো এটাও কিন্তু আমরা করে ফেললাম। এবারে পরের প্রশ্ন, আই বচন মিথ্যা হলে। এখন পরের প্রশ্ন হচ্ছে, এগুলো সোজা প্রশ্ন তাই আমি খুব তাড়াতাড়ি করছি। আই বচন কি বলছে? পরের প্রশ্ন হচ্ছে আই বচন মিথ্যা হলে, তাহলে আই বচন যদি মিথ্যা হয়, এখানে মিথ্যা। পরের প্রশ্ন, আই বচন যদি মিথ্যা হয় তবে, তাহলে আই বচনের জায়গায় কি হবে? আই বচন যদি মিথ্যা হয়ে যায় তাহলে এটা ও হয়ে যাবে। তাহলে আই বচন মিথ্যা হলে এ বচন, ও বচন, ই বচন কি হবে? এটাই আনসার চাইছে। এখন প্রশ্ন হচ্ছে আই বচন মিথ্যা, তাহলে আই বচনে মিথ্যার ঘর কোথায়? এখানে, এই যে বড় হাতের। তাহলে এটা যদি মিথ্যা হয়ে যায় তবে এ বচন মিথ্যা, ই বচন সত্য, ও বচন সত্য। দেখো আই বচন যদি মিথ্যা হয় তবে ও বচন, এই যে ও বচনের ঘর সত্য, ই বচনের ঘর সত্য, এ বচনের ঘর মিথ্যা। তাহলে এই বচন সত্য, ও বচন সত্য, আর এ বচন হচ্ছে মিথ্যা। ক্লিয়ার ব্যাপারটা? এবারে আমরা পরের প্রশ্নে চলে যাব। দেখো এবারে পরের প্রশ্ন কি? পরের প্রশ্ন বলছে এ বচনের অতি বিষম বচন। পরের প্রশ্ন হচ্ছে এ বচনের অতি বিষম বচন। অতি, এগুলো অপশন দিয়েও থাকতে পারে, আমি এসএকিউ এমসিকিউ একবারে করাই দিচ্ছি। তাহলে প্রশ্ন হচ্ছে এ বচনের অতি বিষম বচন, এখানে অপশন দিয়ে দিল বাকি তিনটা বচন বা আরো অন্য কিছু অপশন দিয়ে দিল। তাহলে এ বচনের অতিবর্তী বা অতি বিষম বচন, এই বিষম কথাটা বর্তি করতে পারে, বিষম বলতে পারে, একই বিষয়। এ বচনের অতিবর্তী, তোমরা জানো অতিবর্তী মানে বচন কাকে বলে? বিরোধিতায় আবদ্ধ উপরে যে সামান্য বচন দুটি থাকে, সামান্য বচন দুটিকে আমরা কি বলি? সামান্য বচন দুটিকে আমরা বলি অতিবর্তী বচন বা অতি বিষম বচন, আর নিচের বচন দুটাকে আমরা বলি অনুবিষম বচন বা অনুবর্তী বচন। এখন এখানে বলছে এ বচনের অতিবর্তী বচন, তার মানে এ বচনের অনুবর্তী। দেখো উপরের দুইটাই কিন্তু অতিবর্তী বচন। অতিবর্তী মানে এর অতিবর্তী হচ্ছে ই বচন, আবার ই এর অতিবর্তী হচ্ছে এ বচন। তাহলে এখানে বলছে এ বচনের অতিবর্তী বা অতি বিষম বচন, তাহলে এ বচনের অতি বিষম বা অতিবর্তী যাই বলি না কেন, এটা হচ্ছে অ্যান্সারটা হচ্ছে ই বচন। তাহলে এ বচনের অতিবর্তী বা অতি বিষম বচন হচ্ছে ই বচন। এবারে আমরা পরের প্রশ্ন যাই। ও বচনের, না, পরের প্রশ্ন হচ্ছে ই বচনের অনুবর্তী বচন। এবারে বলছে ই বচনের অনুবর্তী বচন। ই বচনের অনুবর্তী বচন, অনুবর্তী বচন। এখন ই বচনের অনুবর্তী বচন, তাহলে ই বচন কোনটা? ই বচন হচ্ছে এটা। তাহলে ই বচনের অনু মানে হচ্ছে ছোট, এই যে এদিকে আসতে হবে। ই বচনের অনুবর্তী হচ্ছে ও বচন, তাই আমরা এখানে লিখে দিলাম অনু মানে ছোট। তাহলে দেখো ই বচনের অনুবর্তী বচন হচ্ছে ও। পরের প্রশ্ন, ই বচনের অতিবর্তী বচন। ই বচনের এবারে অনু না লিখে অতিবর্তী লিখেছে। তাহলে ই বচনের অতিবর্তী বচন আগেই জানছো, এর যদি ই হয় তাহলে ই এর কি? এ। তাহলে এখানে আমাদের এ বচন হবে। তাহলে এ প্রশ্নের উত্তর শেষ হয়ে গেল। পরের প্রশ্ন, এ বচনের বিরুদ্ধ বচন। দেখো এখানে এ বচনের বিরুদ্ধ বচন বলছে। এবারে এ বচনের বিরুদ্ধ বচন কি? এ বচনের বিরুদ্ধ বচন, তাহলে দেখো এ বচনের বিরুদ্ধ বচন, তাহলে কার সঙ্গে সম্পর্ক বিরুদ্ধ বচনের? এ বচনের বিরুদ্ধ বচন কিন্তু ও, তাই আমরা এখানে লিখবো ও বচন, অর্থাৎ এ বচনের বিরুদ্ধ বচন হচ্ছে ও বচন। এবারে আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন হচ্ছে ও বচনের অনুবিষম বচন। প্রশ্ন হচ্ছে ও বচনের অনুবিষম বচন, অনুবিষম বচন।
তাহলে ও বচনের অনুবিষম বচন কি হবে? অনু মানে হচ্ছে ছোট, তাহলে ও বচনের অনুবিষম বচন এটা হচ্ছে আই, তাহলে আই বচন। তাহলে ও বচনের অনুবিষম আই, এটা যেহেতু এই দুটাই অনুবিষম বচন বা অনুবর্তী বচন, তাই ও এরটা আই হবে, আই এরটা ও হবে, তাই ও বচনের অনুবিষম বচন হচ্ছে আই। পরের প্রশ্ন, আই বচনের অতিবর্তী বচন। এবারে বলছে আই বচনের অতিবর্তী বচন, অতিবর্তী বচন। তাহলে আই বচনের অতিবর্তী, দেখো এটা হচ্ছে আই বচন, তাহলে আই বচনের অতিবর্তী, অতিবর্তী মানে হচ্ছে বড় বচন অর্থাৎ এ বচন, তাহলে আই বচনের অতিবর্তী বচন হচ্ছে এ বচন, আই বচনের অতিবর্তী বচন হচ্ছে এ বচন। এবারে পরের প্রশ্ন হচ্ছে আই বচনের অনুবিষম বচন। আই বচনের অনুবিষম বচন, অনুবিষম। পরের প্রশ্ন হচ্ছে আই বচনের অনুবিষম বচন। তাহলে আই বচনের অনুবিষম বচন, অনুবিষম বচন কোনটা? অর্থাৎ এই অনু ছোট, তাহলে এখানে বলছে আই বচনের অনুবিষম, আই বচনের অনুবিষম মানে ও, তাহলে এটা ও বচন, তাহলে আই বচনের অনুবিষম বচন হচ্ছে ও। পরের প্রশ্ন, এ বচনের অনুবর্তী বচন। এবারে বলছে এ বচনের অনুবর্তী বচন, অনুবর্তী বচন, অনুবিষম বচন একই বিষয়। এ বচনের অনুবর্তী বচন, দেখো অনুবর্তী মানে ছোট, এ বচনের অনুবর্তী বচন মানে অনু মানে নিচে, তার নিচে আসলে এ বচন অনুবর্তী বচন আই বচন, তাই এটার উত্তর হচ্ছে এ বচনের অনুবর্তী বচন হচ্ছে আই বচন। এবারে আমরা পরের প্রশ্নে যাব। দেখো এখানে প্রশ্ন লিখেছে নিম্নের বচনগুলির অনুরূপ বিরোধী বচনগুলি নির্ণয় করো। এখন এখানে বলছে নিম্নের বা নিচে বচনগুলির, নিচের বচনগুলির অনুরূপ বিরোধী বচন, অনুরূপ, অনুরূপ বিরোধী বচন, বিরোধী বচন নির্ণয় করতে বলছে, বিরোধী বচন নির্ণয় করো। তাহলে প্রশ্নটা এরকম করে লিখেছে যে নিচের বচনগুলির অনুরূপ বিরোধী বচন নির্ণয় করো। তাহলে বচনগুলি কি কি দিয়েছে? নিচে যেহেতু বলছে এ বচন, এ নাম্বার দিয়েছে কবিরা কখনোই গণিতজ্ঞ হয় না। এনে বলছে কবিরা কখনোই গণিতজ্ঞ হয় না। আমি একটা দিয়ে বুঝিয়ে দেব, পরেরটা বললাম না, এটা বললেই বাকিগুলো তোমরা করতে পারবে। তাহলে এখন বলছে নিচের বচনগুলির অনুরূপ বিরোধী বচন, তাহলে এই যে একটি বচন দিয়েছে, আরো অনেকগুলো বচন থাকতে পারে, আমাদের যেহেতু ছোট প্রশ্ন তাই আমি একটি দিয়ে বুঝিয়ে দিচ্ছি। নিচের বচনগুলির অনুরূপ বিরোধী বচন নির্ণয় করো। তাহলে এখানে একটা দিয়েছে নিচের বচন, নিচের বচন দুটো তিনটা থাকতে পারে। তাহলে কবিরা কখনোই গণিতজ্ঞ হয় না, এটাকে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে বচন করা। কবিরা কখনোই গণিতজ্ঞ হয় না, কোনো নয় কখনো নয় এই জাতীয় শব্দ থাকলে আমাদের বচনটা কি বচন? ই বচন। তার মানে কোনো কবি নয় গণিতজ্ঞ। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে এটা, প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে এরকম যে কবিরা কখনোই গণিতজ্ঞ হয় না, তাহলে ই বচন আমরা বচনে পরিণত করলাম, কোনো কবি নয় গণিতজ্ঞ। এখন এই অনুরূপ বিরোধী বচন, তাহলে দেখো অনুরূপ বিরোধী বচন, এটা বচনটা কি হয়েছে? ই বচন। তোমরা জানো এখানে প্রত্যেকটি বচন, প্রত্যেকটি বচনের বিরোধী বচন, তাহলে প্রত্যেকটি বচন, প্রত্যেকটি বচনের বিরোধী বচন যদি হয়, তাহলে ই বচনের বিরোধী বচন ই বাদ দিয়ে বাকি যে তিনটা আছে এই তিনটা, তার মানে ই বচনের বিরোধী বচন এ, ই বচনের বিরোধী বচন আই, ই বচনের বিরোধী বচন ও, এই যে তিনটা, তাহলে এরা হচ্ছে এর বিরোধী বচন। তাহলে আমরা লিখতে পারি এ বচনের, ই বচনের বিরোধী বচন এ, লিখছি আমরা সকল, আর হচ্ছে হয় উদ্দেশ্যপদ কবি, কবি রাখতে হচ্ছে গণিতজ্ঞ, গণিতজ্ঞ। এবারে এর বিরোধী বচন কি? এ গেল। এবারে হচ্ছে ই এর বিরোধী বচন আই, তাহলে আমরা এটাকে আই লিখব। আই বচন লিখলে আমাকে দুটো কোনো লিখতে হচ্ছে, এটা হয় লিখতে হচ্ছে কবি উদ্দেশ্য পদ, গণিতজ্ঞ বিধেয় পদ, এই তো। এবারে তারপরে দেখো এই যে আই বচনের এবারে ই বচনের
বিরোধী বচন হচ্ছে ও, তাহলে এখানে বাকি কি রইল? ও বচন। তাহলে ও বচনও তাই লিখবো আমরা, কোনো কোনো উদ্দেশ্যপদ কবি নয় গণিতজ্ঞ, কারণ উদ্দেশ্য বিধেয় পদগুলি আমাদের একই রাখতে হবে, বচনটা করে চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা এই প্রশ্নটার উত্তর কিন্তু করে ফেললাম। কবিরা কখনোই গণিতজ্ঞ হয় না, এর বিরোধী বচনগুলো এরকম করে বচন লিখে তার বিরোধী বচনগুলো আমরা লিখলাম, কারণ আমরা জানি যে এখানে প্রত্যেকটি বচনের প্রত্যেকটি বচন বিরোধী, তাই যে বচনটি দেওয়া আছে সেই বচনটি বাদ দিয়ে বাকি বচনগুলো হলো বিরোধী বচন। এই হচ্ছে আমাদের এই প্রশ্নটির অ্যান্সার। এবারে আমরা পরের প্রশ্নে চলে যাব। সাবেকি মত অনুযায়ী বিরোধিতা কত প্রকার ও কি কি? প্রশ্নটা রাখছে সাবেকি মত অনুযায়ী। তোমরা জানো যে বিরোধিতার যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারে বিরোধিতার প্রকারভেদ নিয়ে যুক্তিবিদ্যা মানে যুক্তিবিজ্ঞানীদের মধ্যে মতভেদ রয়েছে। এরিস্টটল এক ধরনের বিরোধিতার শ্রেণী বিভাগ করেছে, আবার এরিস্টটল বাদ দিয়ে যারা অন্যান্য যুক্তিবিজ্ঞানীরা রয়েছে, সাবেকি যুক্তিবিজ্ঞানী বা প্রচলিত যুক্তিবিজ্ঞান অনুযায়ী বিরোধিতাকে কয় ভাগে ভাগ করেছে। আমাদের প্রশ্ন হচ্ছে সাবেকি মত অনুযায়ী বিরোধিতা কত প্রকার? প্রশ্নটা হচ্ছে সাবেকি মত অনুযায়ী বিরোধিতা কত প্রকার? তাহলে সাবেকি মত অনুযায়ী বিরোধিতা কত প্রকার? 4 প্রকার। তোমরা জানো এই 4 প্রকার কি কি? 4 প্রকার এই বিপরীত বিরোধিতা, অসম বিরোধিতা, অধীন বিপরীত বিরোধিতা, বিরুদ্ধ বিরোধিতা, অর্থাৎ এটাই হচ্ছে সাবেকি মত অনুসারে বিরোধিতার প্রকারভেদ। এবারে আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন হচ্ছে একই উদ্দেশ্য একই বিশিষ্ট এ এবং ই বচনের মধ্যে সম্বন্ধ হলো। আমি প্রশ্নটা মুখে বলছি যে একই উদ্দেশ্য একই বিধেয় বিশিষ্ট এ এবং ই বচনের মধ্যে কোন সম্বন্ধ? দেখো উদ্দেশ্য বিধেয় পদ একই, কিন্তু এ আর ই বচন, তাহলে এ আর ই বচনের মধ্যে কোন সম্পর্ক আছে? বিপরীত বিরোধিতা। তাই পরের অ্যান্সারটি হচ্ছে বিপরীত বিরোধিতা। বিপরীত বিরোধিতার সম্পর্ক, বিপরীত বিরোধিতার সম্পর্ক। এবারে পরের প্রশ্ন, এরিস্টটলের মতে সবচেয়ে প্রধান বা শক্তিশালী বিরোধিতা কোনটি? তোমরা জানো যে এরিস্টটলের মতো বিরোধিতা আছে। এবারে তাহলে এরিস্টটল যে বিরোধিতার ছক দিয়েছেন, যে তার বিরোধিতার ছকটা কেমন, আমি সংক্ষেপে এই বিরোধিতার ছকটা দেখাই দিই। দেখো এখানে এরিস্টটলের মতে যে বিরোধিতার ছক, এখানে এ বচন আর এখানে হচ্ছে কি বচন? ই বচন। এখানে ও বচন আর এখানে হচ্ছে আই বচন। এইটা হচ্ছে কি বিরোধিতা? এ আর ই এর মধ্যে তোমরা জানো যে এটা হচ্ছে বিপরীত বিরোধিতা। হ্যাঁ, এটা হচ্ছে বিপরীত বিরোধিতা। এরিস্টটল এইরকম ছক দিয়েছিল। তাহলে বিরোধিতার হচ্ছে ছকটি এরকম, এ আর ই হচ্ছে প্রধান বা শক্তিশালী বিরোধিতা। কার মতে? এরিস্টটলের মতে। তাহলে এখানে প্রশ্নটি রেখেছে এরিস্টটলের মতে সবচেয়ে প্রধান বা শক্তিশালী বিরোধিতা কোনটি? সবচেয়ে প্রধান বা শক্তিশালী বিরোধিতা হচ্ছে কি বিরোধিতা? বিপরীত বিরোধিতা। কেন যদি বলো, কেনর উত্তর এভাবে দেওয়া যাবে যে এই বিরোধিতার ছকটি যে দীর্ঘতম রেখা কর্ণের সাহায্যে এই বিরোধিতাকে দেখানো হয়েছে, তাই এটি সবচেয়ে শক্তিশালী। আরেকটি যুক্তি দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে এই দুটি বচনে হচ্ছে সার্বিক, কাজেই এই সার্বিক জন্যে এই বিরোধিতা সবচেয়ে এরিস্টটল মনে করতেন যে সবচেয়ে মানে প্রধান এবং হচ্ছে শক্তিশালী বা স্ট্রং বিরোধিতা হচ্ছে বিপরীত বিরোধিতা। তাহলে এখানে এরিস্টটলের মতে সবচেয়ে শক্তিশালী বিরোধিতা হচ্ছে কি? বিপরীত বিরোধিতা। যুক্তি হিসাবে তিনি বলেছেন একে তো হচ্ছে এই দুটি বচন সার্বিক, এই দুটি সার্বিকতার জন্য অর্থাৎ সার্বিক বচনের জন্য এটি শক্তিশালী হতে পারে। আবার আরেকটি যুক্তি হচ্ছে এটা দীর্ঘ অর্থাৎ সবচেয়ে বড় কর্ণের দ্বারা একে যুক্ত করা হয়েছে জন্যে এই বিরোধিতা হচ্ছে সবচেয়ে শক্তিশালী এবং প্রধান বিরোধিতা। তো আজকের আলোচনা আমরা এখানেই রাখলাম। কেমন?